কাজী রেডি, সাক্ষী রেডি, সব রেডি। এসে কবুল বললেই হবে। পরে যদি কথায় একটু নড়চড় হয়, মেরে ফেলবো, একদম মার্ডার। গভীর রাতে এরূপ ধমন স্বরূপ টেক্সট দেখে কনকনে প্রবল শীতের মাঝেও লাফিয়ে উঠল রাহা। মিত্রপল্লব বারংবার পিটপিট করে ফোনের স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ রাখল। পরপরই ফোন কম্বলে ঠেকিয়ে শূন্যে তাকিয়ে ভাবছে কত নম্বর যুবক হবে যে কিনা তাকে এরূপ ধামকি স্বরূপ টেক্সট পাঠিয়েছে। ভার্সিটির এক সপ্তাহের অতিক্রমের শেষের দিনে 5টি প্রপোজাল পেয়েছিল। সেই যুবকদের নামও তার এখন মনে নেই ঠিক। এজন্য গভীর মনোযোগে ভাবছে কে হতে পারে, নাম্বারই বা কিভাবে হাতিয়েছে। টেক্সটটি আরো কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুয়ে পড়ল। ঠিক তখনই অচেনা নাম্বার থেকে কল এলো। যুবকটি উৎকণ্ঠিত গলায় নিজের নাম জপে তড়িঘড়ি জানালো, জনি বলছি, কাল 11টায় কোর্টে পৌঁছে যাবে। আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। অ্যাড্রেস সেন্ড করছি, রাখছি। এইটুকু কথন বলেই ফোন রেখে দিল জনি নামের ছেলেটি। বিস্মিত হয়ে ফের উঠে ফোনের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাহা। হঠাৎ এমন একটি প্রস্তাব পেয়ে রায়া প্রথমেই অবাক হয়েছিল। পরপরই ফের একই অপ্রত্যাশিত ঘটনা তাকে দ্বিগুণ অবাক করে দিয়েছে। ভয় বা অস্বস্তি লাগছে না, তবে অচেনা নাম্বার থেকে এমন একটি ব্যক্তিগত বিষয়ে কথা বলা তার মধ্যে অস্বস্তি ও নিরাপত্তাহীনতার অনুভূতি যাচ্ছে। প্রচুর কৌতূহল মনে। প্রস্তাবটি কে এনো বা কিভাবে এলো সেটা নিয়ে সে খুব কৌতূহলী। সে জানতে চাইছে প্রস্তাবদাতা কে এবং কিভাবে তার নাম্বার পেল। তবে এবার বিষয়টি সম্পূর্ণ হাস্যকর অনুভূতি সৃষ্টি করছে তার মনে। যদিও বিষয়টি তাকে খুব অযৌক্তিক বা মজার মনে হয়, তবে সে এখন মজা হিসেবে গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে তার বান্ধবী ফারিনকে কল দিল। উত্তেজিত হয়ে সম্পূর্ণ ঘটনা বলার পর রাহা ক্ষান্ত হয়। ধৈর্য সহকারে ফারিন সব কথা শুনে হাই টেনে টুনে বলল, কি করবি? বিয়ে। নিমিষেই ঘুম যেন ফারিনকে ছেড়ে পালানো। বা চোখ কোচ দিয়ে হতবাক সুরে বলল, সত্যি? অবশ্যই সত্যি। এত রাতে বিনোদনের মুডে নেই আমি, রাহা। এজন্য সত্যি কথা বলছি। এই লেখাপড়ার ঝামেলার থেকে বিয়ে করাই বেটার অপশন। বিয়ে শাড়ি গহনা নিয়ে সকালে তোর বাড়িতে দেখা হচ্ছে। এখন নিশ্চিন্তে ঘুমা বাবু। রাহা, মজা। লাইন বিচ্ছিন্ন করলো রাহা। কপালের সজোরে চাপড় বসিয়ে ফারিন ভাবছে রাহার পাগলামির কথাগুলো। এই মেয়ে যে কাল ডাল চাল ব্যতীত বিনা ঢেকে খিচুড়ি পাকাবে নিশ্চিত। অস্থির ও চিন্তিত ভাবনা ভঙ্গিতে নিদ্রায় ডুব দেয় ফারিন নিজেও। ঢাকা শহরের শীতের সকাল মানে এক অন্যরকম অনুভূতি। তবে এবার শীত আসতে বেশ দেরি হয়েছে জানো। সকালে শীতের প্রভাব বাড়লেও দুপুরে অনেকটা কম থাকে। রাতে আবার শীতের প্রভাব দুপুরের তুলনায় বেড়ে যায়। ঘুম ভাঙার পর চারদিকে কুয়াশার চাদর। রাস্তার ধারে চায়ের দোকানে ধোয়া ওঠা চা, ভাপা পিঠার গন্ধ আর মানুষের কোলাহল সব মিলিয়ে শীতের সকালে এক অন্যরকম উষ্ণতা। তবে এবার যেন শীতের দেখা মিলেছে দেরিতে বললেই চলে। ফুরফুরে মেজাজে দাঁত ব্রাশ সম্পূর্ণ করে ব্যালকনিতে বসে শীতের প্রভাব কতটা বেড়েছে তা দেখছিল। পেটে দানার অভাব অনুভব করে মায়ের কাছে ছুটল রাহা। নাকে মুখে খাবার গুজে রেডি হয়ে নিল। আলমারি থেকে মায়ের বিয়ের শাড়ি ও সামান্য কিছু গহনা নিয়ে ব্যাগে পুরে রওনা হলো রাহা। ফারিনের বাড়িতে পৌঁছে তড়িঘড়ি রেডি হতে লাগলো। কেবলমাত্র নাস্তা খাবার জন্য বসেছিল টেবিলে। বান্ধবীকে দেখে ক্ষুধা যে রাতের ঘুমের ন্যায় পালালো। কয়েক লোকমা মুখে তুলে রমে এলো। অলরেডি শাড়ি পরা শেষ রাহার। হালকা লিপস্টিক ব্যবহার করে গহনা পরে সে সম্পূর্ণ রেডি। ফারিন হাত ধরে রাগী মিস মুখশ্রীতে বলল, দেখ রাহা, এটা কিন্তু বেশি হচ্ছে। রাহা ফারিনের হাত ছাড়িয়ে দু বাহুতে হাত রেখে বলল, লাইফে বিনোদনের খুব অভাব অনুভব করছিলাম, যেটা আজ আমি পেতে চলেছি। আরে চিল, আমি বিয়ে করছি না। আমি শুধু দেখতে চাই ওই ছেলেগুলোর শেষ পর্যন্ত অবস্থা কি হয়। জাস্ট প্র্যাঙ্ক। ইয়েস বেবি। তাহলে রাজি। রাহা দুষ্টু হাসি প্রদান করে। কুবুদ্ধি বাসা বাঁধল যেন দুজনেরই। একত্রে রেডি হয়ে বের হওয়ার সময় ফারিনের আম্মুর প্রশ্নের সম্মুখীন হলেও রাহা ম্যানেজ করে নেয়। 11টার আগেই তারা পৌঁছাতে পারবে কোর্টে।
এই উদ্দেশ্যে বের হলো তারা। রোদের তাপমাত্রা স্নিগ্ধ হলেও কোর্টের আশেপাশে মানুষের আনাগোনা বাড়ার ফলে কিঞ্চিত গরম অনুভব হচ্ছে। এরই মাঝে মিশকাত বিক্ষিপ্ত রাগ নিয়ে সজোরে জনির মাথায় গাঁটটা মেরে জানালো, ষাড় গরু কোথাকার, এত বছরের প্রেমে নিজের প্রেমিকার নাম্বার ভুল করে। শোন, আমাদের নানা বাড়ি 3টা গরু পালন করেছে, সেখানের একটা গরু ছিল বলদ। ওরে আমরা খাবার পাত্রে দিলে খেত না, মাটিতে দিলে ঠিকই খেত। ওই গরুর বাচ্চাটি তুই, একেবারে তুই। সিলেট থেকে ঢাকায় পয়দা হয়েছে কাকতালীয় ভাবে। আন্টি আঙ্কেলের দোষ নেই, তুই ওই গরুটার মতো অপদার্থ হয়েছিস। প্রাইভেট কারে হেলান দিয়ে বসা রায়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে বন্ধুর কথায় মৃদু হাসল। দরজা খুলে পা দিয়ে দরজায় ঠেস দিয়ে ধরে রেখে সানগ্লাসটি চোখ থেকে পুরোপুরি নামিয়ে বলল, মেয়েটিকে কল দিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং কথাটি জানা। বাই দ্য ওয়ে, ফোন কার ছিল? আমার ছিল। ওর ফোনে কালই সব অফারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমার ফোনটি দিয়েছিলাম। প্রেমিকার ভুল নাম্বার তুলে প্রথমে টেক্সট দিয়েছে, ফের কল দিয়ে বের কথা জানিয়ে অ্যাড্রেস পর্যন্ত সেন্ড করেছে। দেন? পরের সকালে ওর প্রেমিকা ওরে কল দেয়, তখন এই গরু জানতে চাই তুমি বের হইছো। অপ্রকাশিত হঠাৎ গাছ থেকে যেমন ফল পড়ে তেমনই হতো, বলদ হয়ে প্রেমিকা জানতে চাইলো কোথায় বের হব। তখনই গরুতে কুরবানি হওয়ার থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বাড়িয়ে বিয়ের জন্য রেডি হয়ে বের হতে বলল। শিট, মিস্টেক, বুঝতে পারিনি। রায়ান মজার ছলে দরজায় আলতো খুশি দিয়ে বলল। জনির করুণ অসহায় মুখশ্রী এবার কান্নায় রূপান্তরিত হবে যেন। নিচু স্বরে রায়ানের দিকে দৃষ্টি ফেলে বলল, প্লিজ হেল্প দোস্ত। ফোন দে। মেশকাতের কাছে চাইল রায়ান। আমারটা কেন? রায়ানের পানে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মেশকাত নিজেও। যেহেতু মিস্টেক তোর ফোন দিয়ে হয়েছে, সমাধান এটা দিয়ে করতে হবে। মেশকাত ফের কিছু বলতে পারল না, অনায়াসে ফোন দিয়ে দিল। তবে আদরে ছিল একরাশ রাগ জনির জন্য। প্রথমবার রিংটোন বাজলে রাহা রিসিভ করে না, ফের কল দিয়ে রিসিভ হতেই রায়ান সৌজন্যবোধ বজায় রেখে বলল, হ্যালো মিস্টেক। বাকিটুকু বলার সুযোগ দিল না রাহা, তড়িঘড়ি বলল, প্রাইভেট কারের সামনে আপনারা দাঁড়িয়ে আছেন, রাইট? রায়ান কপালে ভাঁজ ফেলে উৎসুক হয়ে ডানে বামে তাকালো। পেছনের দিকে ঘাড় ঘোরাতেই লক্ষ্য করল একটি মেয়ে লাল বেনারসি শাড়ি পরিহিত কনে সাজে এগিয়ে আসছে। তেমন ভারী সাজসজ্জাবিহীন সিম্পল বিয়ের সাজে মেয়েটির আদর সাধারণত এক অনন্য স্নিগ্ধতা জড়াচ্ছে যেন। তার চেহারার প্রাকৃতিক সৌন্দর্যের মূল আকর্ষণ ফুটে উঠেছে। মেকআপের ভারহীন চেহারা, হালকা রঙের একটি শাড়ি তাকে একটি শান্ত সৌন্দর্য মণ্ডিত উপস্থিতি দিয়েছে। চুলগুলো বাঁধা, অলংকার ন্যূনতম পরিমাণে রয়েছে। সাজসজ্জার অভাব থাকলেও রাহার চোখের উজ্জ্বলতা ও মুখের প্রাকৃতিক হাসি তার সৌন্দর্যকে পূর্ণতা দেয়, যেন এটি এক ধরনের সরলতায় ভরা সৌন্দর্যের প্রতিচ্ছবি। ধীরে ধীরে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ড বাদে রায়ান তার দৃষ্টি সরিয়ে নিল। রাহা এগিয়ে এসে জনিকে পাঞ্জাবি পরিহিত দেখে ভেবেই নিল এটি তার বর। জনিকে দেখতে মোটামুটি ভদ্র ও মার্জিত লাগে রাহার কাছে। ঠোঁটে মুচকে হাসি ফুটিয়ে তুলে বলে, আমাকে কেমন লাগছে জনি? মুখ শুকিয়ে কাঠ হয়ে এলো জনি। বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বন্ধুদের পানে তাকাতেই মেশকাত কিছু বলতে যাবে, এর মধ্যে উপস্থিত হয় জনির প্রেমিকা নীলিমা ও তার ছোট বোন। রাহার পরনে বিয়ের বেনারসি দেখে রাগের আভা ফুটে উঠল নীলিমার আদরে। কৌতূহলী উৎসুক চাহনি তার রাহার উপর। রাহা অনুমান করে নেয় এই মেয়েটি জনির আসল প্রেমিকা। নীলিমা আপাত মস্তক রাহাকে মেপে তেড়ে ফুরে জনিকে জিজ্ঞেস করল, মেয়েটাকে তোমায় কেন জিজ্ঞেস করছে তাকে কেমন লাগছে? নিমিষেই মুখ শুকিয়ে কাঠ হয়ে এলো জনি। ভীতিকর চোখে মুখে শুকনো ঢোক এলো। চিকন বাঁশের ফাটা স্থানে আঙুল পড়লে যেমন বেদনা অনুভব হয়, জনি ঠিক এরূপ বেদনা অনুভব হচ্ছে হৃদয়। সংমিশ্রণ রয়েছে ভয়ের আশঙ্কা। কোনোভাবে যদি জানতে পারি জনিকে বিয়ে করার জন্য এই অচেনা মেয়েটি উপস্থিত হয়েছে, 40 দাওয়াত খুব শীঘ্রই মিলবে আপনাদের। মেয়েরা সবকিছু ভাগ দিতে প্রস্তুত থাকলেও প্রেমিক তার স্বামীর ভাগ দিতে প্রস্তুত নয়, এতে তাদের কড়া আপত্তি। দিন গড়াতে গড়াতে সূর্যের তাপমাত্রা এখন আরো বৃদ্ধি পেয়েছে। গরমের আভাস আগের চেয়ে কিছুটা উত্তাপ বাড়ল। ভয়ে ক্লান্তিময় চাহনি জনি।
ক্রোধে লালচে মুখশ্রী নীলিমার। সঙ্গবনে রাহার মন যেন নেচে গিয়ে উঠছে তাদের মন কষাকষি দেখে। এমনই দুষ্ট বুদ্ধি চাপিয়েই আগমন ঘটিয়েছে এখানে, নয়তো কখনোই অন্যের ডাকে সারা শব্দ দিত না সে। ম্লান হাসি ঠোঁটে প্রতিফলন হলো তার। অবস্থা বেগতিক দেখে ন্যানো সেকেন্ড দেরি করল না রায়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মস্তিষ্কে জলদি নতুন বুদ্ধি আঁটল। উপস্থিত সবাইকে চমকপ্রদ করে তুলে খপ করে রাহার ডান হাত ধরে মৃদু স্বরে শোধালো। রাহা আমার হবু বউ। আজ দুটো বিয়ে হতে চলেছে, আমারও জনির। ফারিন ভ্যাবাচাকা খেয়ে হতবিহ্বল হয়ে মুখ খুলতে নিলেই মেশকাত আচমকাই কানে কানে ফিস ফিস করে জানালো, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তোমার আমার বিয়ে হওয়া থেকে রক্ষা হবে, নয়তো। ধামকি স্বরূপ কথনে ফারিন ফ্যাল করে একবার দৃষ্টি নিক্ষেপ করলো মেশকাতের উপর। খুব ভয়াবহভাবে মেশকাত ভ্রু উঁচু করে মুখশ্রী কঠিন করে রাখে, যার ফলস্বরূপ কিঞ্চিত ভয়ে ফারিন বলার আগ্রহ দেখালো না। কিন্তু এতে প্রচুর বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে রাহা। আরেক অবাক হয়ে হাত ছাড়িয়ে কপট কণ্ঠে শোধালো, কি ফালতু। আরে শোনো, তোমাকে বলা হয়নি, সারপ্রাইজ দিব বলে সিক্রেট রেখেছি। তোরা কথা বল, আমি একটু পার্সোনাল কথা বলবো তোর ভাবির সাথে। কথা সম্পূর্ণ করে রায়ান রাহার হাত ধরে টেনে টুনে তাদের থেকে আড়ালে নিয়ে এলো। একটা বড় মোটা নিম গাছের পেছনে নিয়ে এসে বা হাত গাছের সাথে সজোরে চেপে ধরল। দাঁতে দাঁত পিষে রাহার মুখের পানে ঝুঁকে বলল, আই নো তুমি কোন মতলব হাসিলের জন্য এসেছো। লিসেন, আমার বন্ধুর বিয়ে যদি স্টপ হয় তোমাকে আমি এখানেই স্টপ করে দিব। রাহা ক্রুদ্ধ হয়ে ডান হাত দ্বারা সজোরে রায়ানের হাতে আঘাত এনে অপর হাত ছাড়িয়ে নিল। ব্যথা স্থানে হাত ঘষতে ঘষতে প্রথমতি কণ্ঠে বলল, প্রথমত আপনার থ্রেটে আমি জড়াই না। দ্বিতীয় আমিও দেখব এই বিয়ে কি করে হয়। মধ্যরাতে একটি মেয়েকে বিয়ের বার্তাও কল দিয়ে বলার সময় মনে ছিল না এই থ্রেট দেখাবো বিয়ে। সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই রাহা তার পায়ের কাছে কারো উপস্থিতি টের পেয়ে তাকালো। রায়ান ও রাহা উভয়ে নজর ফেলতেই দেখলো জনি পা ধরে বসে করুণ চোখে তাকিয়ে বলল, বোন, আফা, আম্মা, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ক্ষমা চাই, মাফ চাই, দোয়া কইরা দেন, বিয়েটা যেন হয়। ভুল করছি, ভুল হয়েছে, প্লিজ। জনির এরূপ কাণ্ডে রায়ানের লজ্জায় মুখ ঘুচে এলো। উল্টো দিকে ফিরে দাঁড়ালো। রাহা রাগ ঝেড়ে শান্ত কণ্ঠে জনির বাহু ধরে বলল, আপনি আমার পা ছাড়ুন, উঠুন। আগে বলো মাফ করেছো। আচ্ছা ছাড়ুন। জনি উঠে রাহার হাত ধরে উৎকণ্ঠে বলল, বিয়েটা হতে দেন আফা, বাধা দিয়েন না। গার্লফ্রেন্ড আমার বহুত কড়া, উল্টোপাল্টা হলে আমার খবর আছে। চোখ পিটপিটিয়ে তাকিয়ে নজর সরিয়ে রায়ানের পানে তাকালো। রায়ান তখনও রাগের বশে উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। জনির আকুতি ভরা কণ্ঠের বাক্যগুলো শুনে রাহার সরস কণ্ঠে জানালো, ঠিক আছে ভাইয়া, আমি কোনো প্রকার ঝামেলা করব না, আপনাদের বিয়ে হবে। রায়ান আর চোখে তাকিয়ে প্রস্থান করে জনি ছুটে তার নিকট এসে জানালো, কোথায় যাচ্ছিস? ওকে সঙ্গে নিয়ে ভেতরে চল, ওরা সবাই ভেতরে। তুই একা গেলে নীলিমা সন্দেহ করবে। রায়ান রাগে বিরক্ত জড়িত কণ্ঠে শুধালো, ইরিটেড গার্ল। প্লিজ দোস্ত, প্লিজ। অসহায় স্বরে বললে রায়ান রাহার হাত জোরে সোরে ধরে হাত তেলিয়ে চেঁচিয়ে উঠল, বারবার হাত ধরে অসভ্যের পরিচয় কেন দিচ্ছেন? বিক্ষিপ্ত রাগে ঘাড় ঘুরিয়ে রায়ান জানায়, আমি অসভ্য নই, সিচুয়েশন হ্যান্ডেল করছি জাস্ট। স্টপ ইয়োর মাউথ। আপনি আগে স্টপ করুন হাত ধরা। চটপট উত্তর দিল। বিরক্তিতে হাত ছেড়েই হাঁটা ধরল রায়ান। জনি ও রাহা পিছু পিছু ভেতরে এলো। নীলিমা সহ তাদের ভেতরে যেতে বলেই জনি ছুটেছে রায়ানের কাছে। রাহাকে কনভিন্স করিয়ে শান্ত হয় না। ভেতরে প্রবেশ করার আগে রাহার ফোন থেকে মেসেজটি ডিলিট করিয়ে নেয়। কয়েক ঘন্টা বাদে জোড়া হাত ধরে হাসি মুখে বেরিয়ে এলো জনি ও নীলিমা। পেছনে কান্নারত ভোতা মুখ নিয়ে রাহা হাঁটছে। রায়ানের ফেসে তেমন দুশ্চিন্তার ছাপ নেই। খুব সরসভাবে হাঁটছে, সানগ্লাস চোখে চাপিয়ে।
মূলত ভেতরে প্রবেশের পর জনি নীলিমার বিয়ের পাশাপাশি রায়ান ও রাহার কোর্ট ম্যারেজ হয়ে যায়। শুধুমাত্র নীলিমার জেদের কারণে হয়েছে এমন নয়, রায়ানও আগ্রহী ছিল বিয়েতে। পছন্দের কারণে বা বন্ধুর বিয়ে বাঁচাতে কোর্ট ম্যারেজে রাজি ছিল এমন নয়, রাহাকে হেনস্থা করার জন্য বিয়েটা করেছে। অতিরিক্ত চালাকের ফল যে কখনো ভালো কিছু বয়ে আনে না, সেটা রায়ান বোঝাতে চেয়েছে রাহাকে হাড়ে হাড়ে। বিয়ে না করলে কেস দিবে রাহার নামে, এই প্রসঙ্গ কানে কানে জানালে নির্বোধ হয়ে পড়ে সে। কেননা প্রমাণ হিসেবে তার কাছে মেসেজটিও নেই এখন। বগা যেমন ফান্দে পড়ে মাত্রাতিরিক্তভাবে কান্নায় ভাসিয়ে দেয়, তেমনি অসহায়ত্ব অবস্থায় পড়ে কোর্ট ম্যারেজে রাজি হতে হয় তার। ফারিন মুখ বুঝে দেখেছে বান্ধবীকে ন্যূনতম সাহায্য করতে পারেনি কেবলমাত্র মিশকাতের থ্রেটের ভয়। মিশকাত প্রাইভেট কার ভাড়া করে জনি নীলিমাকে উঠিয়ে দেয়। মিশকাত ফারিনকে এক প্রকার জোর করে নিয়ে যায় অন্য গাড়িতে। রয়ে যায় রায়ান ও রাহা। রাহা নই শব্দে দৃষ্টি নিচু রেখে অশ্রু বিসর্জন দিচ্ছে। রায়ান জোরপূর্বক হাত ধরে টেনে টুনে গাড়িতে বসে। রাহা দরজা খুলে বেরিয়ে যেতে চাইলে দরজা লক করে অপর পাশে উঠে বসে। তীব্র রাগে রাহার বাহু ধরে কাছে টেনে ক্ষুব্ধ গলায় শোধারো, এখন পর্যন্ত চোখ তুলে কারো সাহস হয়নি কথা বলার, তুমি কেবল সেই সাহস দেখিয়েছ। কিভাবে তোমাকে এত সহজে ছেড়ে দেব ভেবেছ? আমার ইগো হার্ট করে তুমি মুক্তভাবে উড়বে সহজে, আমি তা মেনে নিব? এত বড় গর্ধব নই আমি। ক্ষতিপূরণ হিসেবে তোমায় বিয়ে করে পূরণ করলাম। কান্নায় গলার কাছে দলা পাকিয়ে গেল যেন আরো রায়ানের কথা শুনে। অশ্রুসিক্ত নয়নে দৃঢ় কণ্ঠে রাহা শোধালো, শুধুমাত্র ইগো হার্টের জন্য আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? রাইট। রায়ান মির্জার জীবনে এমন কারো আগমন ঘটেনি যে তাকে অপমান অপদস্থ করে মুক্ত আকাশে উঠবে। রাহা নিচু স্বরে দৃষ্টি সরিয়ে জানায়, আমাকে যেতে দিন। ইয়েস, তুমি যাবে, শত হলেও আমার রেজিস্ট্রি করা বউ। একগাল তাচ্ছিল্য হেসে শুধালো রায়ান। চোখ জোড়া বন্ধ করে নেয় রাহা। অশ্রু বর্ষিত হচ্ছিল তখনও আখি যুগল বিয়ে। জীবনের কোনো পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তার জীবনে রায়ান নামের কালো আধারে উদয় হয়েছে অজানা। ফুল স্পিডে গাড়ি ছোটালো, রাস্তার ধুলো উড়িয়ে দ্রুত বেগে চলছে। রায়ানের আদরে এখনো যেন বিক্ষিপ্ত রাগ লেপ্টে রয়েছে। রাহা একইভাবে মনস্থির করে বসেছে, বক্ষে ঝড়ে তোলপাড়। কি জবাব দেবে বাবা মা ও বড় ভাইয়াকে? সত্যিটা যখন জানবে কোথায় ঠাঁই হবে তার? প্রাঙ্ক করতে গিয়ে জীবনের সত্যের মুখোমুখি হয়েছে সে। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে, তবে এমন একজন ছেলের সঙ্গে আবদ্ধ হয়েছে যার জীবনের মূল উদ্দেশ্যই কেবল প্রতিশোধের স্পৃহায় উন্মাদ। হঠাৎ জোরে ব্রেক কষার ফলে চৈতন্য ফিরল রাহার। তিন পাশে রাস্তা যুক্ত এক গোল চক্করের সামনে গাড়ি থামালো। আশেপাশে মানুষজন সহ নিজ গতিতে গাড়ি চলছে। রায়ান গাড়ি স্টিয়ারিং ধরা অবস্থায় দৃষ্টির সামনে নিক্ষেপ করে ক্রোধান্বিত স্বরে বলল, আমাদের পথ এখানেই সমাপ্ত, আউট। রাহা এক মুহূর্ত দেরি করল না। গাড়ির দরজা খুলে আঁকি চোখে মুছতে মুছতে ছুটতে লাগলো। অনেকেই রাহাকে বিস্ময়কর দৃষ্টিতে দেখছে। রাহা নামতেই গাড়ি ফের তীব্র গতিতে ছুটিয়ে প্রস্থান করল। দুজনার পথ দুদিকে, অথচ তাদের জুটি একত্রে আবদ্ধ এখন। কিন্তু ভাগ্যের ছোঁয়ায় বসন্তের সমাপ্তি যেন এখানেই ঘটল। মিলল না রঙিন ফুলের দেখা। জোয়ার ভাটার পানি কভু কারো জন্যে অপেক্ষা করে না, ছুটে চলে নিজ গতিতে। 21 থেকে আজ 2025 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় চলছে। কেবল এই মাসটার পদচারণের ফলে রাহা যেন ছন্ন ছাড়া উদাসীনতায় ভোগে। ভুলে যায় ভবিষ্যতের কথা, উন্মাদ হয়ে একাকী বদ্ধ ঘরে নিজেকে বন্দি করে নেয়। আজও তার সেই 21 সালের কথা মনে রয়েছে। কিভাবে ভুলে যাবে সেই ভয়ঙ্কর অতীতের কথা? সেই কালো অধ্যায়ের নাম রায়ান মির্জাকে। অসম্ভব। জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত সেই মুহূর্তগুলো আজও তাকে বিক্ষিপ্তভাবে তাড়া করে বেড়ায়। সেই দিনের কিছু ঝলক চোখে দৃশ্যমান হয় আজ হঠাৎ। বাড়ি ফেরার পর অতিরিক্ত পাগলামির ফলে রাহা ঢাকা থেকে খুলনা চলে আসে। সেখানে খালা বাড়িতে বসবাস শুরু করে। সমবয়সী খালাতো বোনের সাথে একই ভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনায় মনোযোগী হয়। বক্ষে বয়ে যাওয়া ভয়াবহ তাণ্ডবকে জয় করে আজ সে এ পথে পাড়ি দিয়ে এতদূর আসতে পেরেছে। পড়াশোনার সমাপ্তির পর নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ছোট বড় টেক্সটাইল কোম্পানিতে ইন্টারভিউর প্রস্তুতি নেয়।
অবশেষে খুলনার অ্যাডামজি টেক্সটাইল কোম্পানির অ্যাকাউন্টস বিভাগের প্রধান হিসেবে কাজের সুযোগ পেয়েছে 1 মাস হলো। তাই এই অর্জনের পেছনে রয়েছে কত অসুন্দর সুন্দর স্মৃতিময় দিনগুলো। রীতিমতো হাঁক ছেড়ে কয়েক ডাক পড়ল খালাতো বোন তন্নি। চৈতন্য ফিরল রাহার। ভাবনার জগতের সমাপ্তি ঘটিয়ে ভেতরে এলো। তন্নি একটি শাড়ি নিয়ে এগিয়ে এসে তুলে ধরে শোধালো, আজ ফার্স্ট ডেটে এটা পড়তে চাই, কেমন লাগবে আমাকে? প্রশ্নছুরি উৎসুক দৃষ্টি নিক্ষেপ করল রাহার নিকট। ভ্রুজোড়া কিঞ্চিত উঁচু করে রাহা জানালো, অবশ্যই সুন্দর। খুশিতে হেসে দেয় তন্নি। শাড়িটি নিয়ে দ্রুতই অঙ্গে জড়িয়ে নিল। সম্পূর্ণ শাড়ি পরে কুচিগুলো ঠিকঠাক করছিল। বিছানায় বসে তন্নিকে দেখছে অপলক দৃষ্টিতে রাহা। সেদিনের পর শাড়ি পরেনি রাহা। প্রায় ভুলেই গেছে যেন শাড়ি পরা। তন্নিকে গোলাপি রঙের জামদানি শাড়িতে ভারী সুন্দর লাগছে। আজ শুক্রবার, অফিস ছুটির দিন। এই সময়টায় ঘরে বসেই অতিবাহিত করতে চায় সে। বাহিরে যাবার মন মানসিকতা নেই বললেই চলে। তন্নি রাহার সেবারের সিচুয়েশনের সম্পর্কে অবগত। এজন্য রাহার কোনো কারণে যাতে মনক্ষুণ্ণ না হয় সেসব কাজ এড়িয়ে চলে এসেছে এখন পর্যন্ত সে। বোনের দুঃখে বোন পাশে থাকবে না এটি আদৌ হয়েছে কিনা জানা নেই তার। তবে সে সবসময় তাকে সমর্থন করে এসেছে, আগেও করবে। নিজ মনে কিঞ্চিত ভাবনাগুলো ভেবে ছোট্ট ব্যাগ হাতে তুলে বিদায় নিল তন্নি। রাহা দেয়াল ঘড়ির পানে এক ঝলক তাকিয়ে ড্রয়িং রুমে এলো। সবে হাতের কাজ সেরে সোফায় বসেছে রোমানা খাতুন। খালার পাশাপাশি আসন গ্রহণ করলো সে। টিভির চ্যানেল পাল্টিয়ে রোমানা খাতুন বলল, বাইরে গিয়ে তন্নির সাথে ঘুরে ফিরে আসতি, নিজেকে এমন ঘরবন্দি করে আর কত বছর রাখবি? সেই যে কবে ঢাকা থেকে এলি, আর ঢাকাতেও ফিরলি না। তোর মতো এমন ঘরবন্দি মেয়ে আমি একটিও দেখিনি রাহা। খালার কথনে নৈশব্দে নিঃশ্বাস ত্যাগ করলো রাহা। বছরের 2টি ঈদ এখানেই উদযাপন করা হয়েছে। বাবা মা বড় ভাইয়া শতবার বলেও ঢাকায় নিতে পারেনি রাহাকে। বরং রাহার জেদের কাছে হার মেনে তারাই ঈদ এখানে উদযাপন করেছে। শত হলেও এক মেয়ে বলে কথা, তাকে ফিরে ঈদ পালনে নারাজ যেন তারা। রাহার প্রত্যুত্তর না পেয়ে তিনি ঘুরে তাকালেন। উদাস আদরের পানে চেয়ে শোধালেন, তুই এই একটা মাসই সবসময় মনক্ষুণ্ণ করে থাকিস। অফিস ব্যথিত বাড়ির বাইরে পা দিস না। নিজেকে একাকী চিলেকোঠায় আবদ্ধ করে রাখিস। এভাবে আর কতদিন? রাহা মলিন হাসি দেয়, জানায়, তোমায় এসব বেহুদা কথা কে বললো আন্টি? মুড সুইং এর ব্যাপার স্যাপার আছে না, এই জন্য অলওয়েজ মুখ মন্ডল এমন দেখো। তুমি টিভি দেখো, আমি ছাদ থেকে ঘুরে আসি। আচ্ছা, জলদি আসিস। বড় বড় কথায় বন্দী হতে চায় না খালার। এজন্য না চাইতেও ছাদে আসতে হয় তাকে। বৃষ্টি সোনালি রোদে চারদিক ঝলমলে। মৃদু হাওয়া শীতের উষ্ণতা অনুভব করিয়ে দিচ্ছে বারংবার। চাদর আঁকড়ে ধরে রেলিং এর কাছে এসে দাঁড়ানোর পূর্বেই তার মুখশ্রীর পানে অন্য একটি যুবকের আগমন ঘটে। একটু হকচকিয়ে উঠে পিছু পা হয় কয়েক কদম। সেই যুবকের নাম আরান। রাহার 1 বছরের ছোট, সবে অনার্স শেষ করল। তন্নিদের বাড়িতে আরান সহ আরো 2জন ছেলের সঙ্গে ব্যাচেলর ভাড়া থাকছে বছর 2 হলো। সেই বাড়িতে ওঠার পরপরই আরানের নজর পড়ে যায় রাহা। যখন যেথায় দেখা হয় জ্বালাতনের এক মুহূর্ত মিস করে না। প্রচুর দুষ্টু প্রকৃতির ছেলে আরান। শ্যামলা চেহারার অধিকারী যুবক সে। মুচকি হাসিতে দুগালে যেই টোল দুটি দেখা যায় সে দুটি রাহার খুব পছন্দের। এই জন্য রাহা আরানকে টোলম্যান বলে সম্বোধন করে সবসময়। এই নাম অবশ্য আরান নিজেও গ্রহণ করেছে হাসি মুখে। রাহা বক্ষে ঈষৎ হাত রেখে বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে আরানকে বলল, আমাকে মেরে ফেলার ইচ্ছা আছে নাকি তোর? হঠাৎ আগুনে একটি আঙুলে পড়লে মানুষ যেমন ছ্যাদ করে ওঠে, আরানও ঠিকই সেভাবেই ছ্যাদ করে উঠেই বক্ষে হাত রেখে কোমল গলায় শোধালো, তোমার ওই শ্বশুরি অষ্টদয়ী আমায় যখন তুই করে সম্বোধন করো তখন হৃদয় যেন উথাল পাথাল ঢেউ খেলে ওঠে, আমি হারিয়ে যাই। কবির মতো ভনিতা করে কথনগুলো বলল আরান। বিরক্তিতে কপাল কুঁচকে সরে এলো পাশের রেলিং এর নিকট। উকি দিয়ে 5 তলা থেকে নিচে তাকাতেই আরান ফের পাশাপাশি এসে দাঁড়িয়ে নরম স্বরে শোধালো, ওইভাবে আমার হৃদয়ে উকি দিয়ে দেখো না একবার যেন।
রাহার কপালে আরো ঘুচে এলো। রাগান্বিত নজরে তাকিয়ে ভারী গলায় বলল, কষিয়ে গালে চড় বসালে কবিতা ছুটে পালাবে। আরান বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলে, অলওয়েজ তুমি আমার সাথে এমন বিহেভিয়ার করো। রাহা রাগী দৃষ্টি সরিয়ে পুনরায় তাকালে তীব্র বাতাসে ছোট ছোট চুলগুলো উড়ে চোখ ঢেকে দেয়। আলতোভাবে সেগুলো সরিয়ে কাট কাট কণ্ঠে শোধালো, তুই আমার ছোট, ফ্লার্টিং করা তোকে সাজে না। জাস্ট 1 বছরের ছোট, তাতে কি? আমি ফ্ল্যাটিং করবই। কি জানি কবে তুমি পটে যাও। দুঃস্বপ্ন নিয়ে জেগে থাকুন। তাচ্ছিল্য হেসে বলেই বিরক্ত নিয়ে প্রস্থান করলো। আরান এক হাত বাড়িয়ে হাত ছেড়ে ডাকলো, ও সুন্দরী, যাচ্ছ কোথায় একা রেখে আমায়? রাহা ঘুরে তাকিয়ে কপট রাগ নিয়ে ঝাড়লো। ঠ্যাঙ্গা। সেটাও অন্তত দিয়ে যাও। এবার বিনা বাক্যে দ্রুতই প্রস্থান করলো রাহা। আরানের সাথে কোনো প্রকার কথায় জড়াতে চায় না সে। বিরক্তের আরেক নাম আরান। হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো শুকিয়ে ব্লু রঙের শার্টে গায়ে জড়িয়ে হাতা ফোল্ড করতে লাগলো রায়ান। জেল ধারা আলতো চুল নাড়াচাড়া করে আত্রিয়া রোলেক্সের স্টেইনলেস স্টিল ঘড়ি পরে নেয়। কালো জিন্সে বেল্ট লাগিয়ে ফোন ও সানগ্লাস হাতে তুলে রুম ত্যাগ করল। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় ভাঁজ পড়া চুলগুলো এদিক ওদিক দোল খাচ্ছিল। অরুণা বেগম ডাইনিং টেবিলের কাছাকাছি ছিলেন, সেখান থেকে এক প্রকার মৃদু হাত দেয়। আম্মু, আমি বেরোচ্ছি। কোথায় যাওয়া হচ্ছে আমার পুত্রের? ফ্রেন্ডদের সাথে। কখন আসা হবে শুনি? রাইট। সাবধানে যাবেন পুত্র। টেক কেয়ার আম্মু। বলে জায়গা ছাড়ল। অরুণা বেগম ছেলের যাবার দৃষ্টি দেখে চোখ সরিয়ে নিল। তার এত বড় সংসারের 3 জনের সদস্য কেবল। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে আরো 3 বছর পূর্বে। কুমিল্লায় মেয়ের শ্বশুর বাড়ি হওয়ায় সহজে আনাগোনা নেই। একমাত্র ছেলে বিয়ের উপযুক্ত হলেও এখনো বিয়ে করছে না। ঘোর আপত্তি তার বিয়েতে। তিনি প্রায় হিমশিম খেয়ে উঠে বড় সংসার সামলে উঠতে, তবুও ছেলেকে রাজি করাতে পারছেন না। বাড়ির কর্তা কাজের দায়ভার চাপিয়ে দিয়েছেন ছেলের ওপর। এজন্য ছুটির দিনে এখনো রায়ান বন্ধুদের সঙ্গে মজ মস্তি করে বেড়ায়, বিলাসবহুল জীবন অতিবাহিত করে। রিভারভিউ রেস্টুরেন্টে 3 বন্ধু বসেছে আড্ডায়। খোলা ছাদে আকাশের নিচে মুক্ত মৃদু বাতাসের কথোপকথন চলছে তাদের। জনির মুখ ভার, বেশ করুণ অবস্থা যেন তার মুখশ্রীর। মিশকাত বিরক্ত নিয়ে কফিতে চুমুক বসিয়ে ভারী গলায় জানতে চাইল, তোদের মধ্যকার সম্পর্ক এখনো কি স্বাভাবিক হয়নি জনি? জনি অসহায় চোখে তাকালো, মৃদু শ্বাস নিয়ে বলল, না, নীলিমা আমায় টর্চার করে। সংসার জীবনে আমি বিরক্ত। সংসার নাকি নীলিমার উপর বিরক্ত? ফের জানতে চাইলো জনি। দুটোই। এখনো বাচ্চা কাচ্চা হয়নি, এর আগে বিরক্ত? বাচ্চা হলে মায়ের সঙ্গে তারাও আমাকে টর্চার করবে। সামান্য মেয়ে মানুষকে কন্ট্রোলে আনতে পারছিস না তুই আদৌ পুরুষ? ব্যঙ্গাত্মক কণ্ঠে শুধালো রায়ান। জনি খেকিয়ে উঠল। 5 বছর আগে ওই মেয়েকে যদি ঠিকই ঘরে উঠাতি না, তাহলে আমার স্থান থেকে উপহাস করতি না। জনির তেতে ওঠা কথাটায় রায়ান ভাবতে বসল। সেই মেয়েটির কথা সে প্রায় ভুলে গিয়েছে। মেয়েটার কান্নারত আদল ব্যতীত আর তেমন কিছুই মনে নেই তার। বহু কল্পনায় এক ঝলক মুখশ্রী মনে করতে পারল মেয়েটার। তখনই মিশকাত বলে, মেয়েটার নাম কি ছিল? ওর বান্ধবীর নাম ছিল ফারিন। চৈতন্য ফিরল রায়ানের, জানাই, আই ডোন্ট নো। জিজ্ঞাসা করিসনি? প্রয়োজন বোধ করিনি। কাঠিন্য আচরণের স্বরে বলল, ফারিনকে শাহিদ নগরের কাছাকাছি নামিয়ে দেওয়ার পর আর দেখা হয়নি। গাড়িতে বসে অনেক প্রশ্ন করেছি, কোনো প্রকার উত্তরও সে দেয়নি। 2 বান্ধবী খুব কড়াকড়ি ছিল। জনি সরস কণ্ঠে বলল। পরিশেষে হার মানতে হলো তাদের। চেয়ারে হেলান দিয়ে বলল রায়ান, মেয়ে দুটি খোঁজ নেওয়া উচিত ছিল। তোর কাজটা ঠিক হয়নি রায়ান। অপরাধী গলায় শোধালো জনি। যেটা করতে এসেছিল সেটা। ভারী কণ্ঠে প্রশ্ন রায়ানের। তুই নীলিমাকে হারাতে চিরতরে। আমি তবুও বলবো ঠিক হয়নি। অন্য মেয়েকে নিয়ে গসিপ কেন করছি আমরা? পাস্ট ইজ পাস্ট। রায়ান ঈষৎ রাগী গলায় বলল। 2 বন্ধু থেমে গেল। টপিক পাল্টে ব্যবসায়িক কর্মের কথনে আলোচনায় মশগুল হলো।
জনি বিবাহিত হলেও রায়ান ও মেশকাত এখনো বিয়ে করেনি। সামনের সপ্তাহে মেশকাতের বিয়ে ঠিক হয়েছে। এটি সম্পূর্ণ পারিবারিকভাবে। প্রেমের বিয়েতে ঘোর আপত্তি তার। বেশ আনন্দ নিয়ে সন্ধ্যায় একটু আগে বাড়িতে প্রবেশ করল তন্নি। হাতে তার গোলাপ ফুলের তোড়া ও চকলেট রয়েছে। অনুমান করা যায় সেগুলো তার প্রেমিক উপহার স্বরূপ দিয়েছে তাকে। সবগুলো রাহার হাতে তুলে দিয়ে উত্তেজিত কণ্ঠে জানালো, সব তোর জন্য। তোর বয়ফ্রেন্ডের দেয়া জিনিস আমি কেন নিব? আমি দিয়েছি বলে তুই নিবি। আজ অনেক ঘুরছি, খেয়েছি, এগুলো তোর জন্য দিয়েছি। ফুলও? এটা আমি তোকে দিলাম। রেখে দে। হালকা মলিন কণ্ঠে শোধায়। তন্নি রাহার মুখশ্রীর পানে চেয়ে নৈশব্দে নিঃশ্বাস ফেলল। একটা ভয়ঙ্কর অতীত মানুষের জীবনকে নষ্ট করে দেবার জন্য যথেষ্ট। সেদিনের পর থেকে হাস্যকর মুখশ্রী কোথায় যেন মিলে গেছে রাহার। প্রতিটি মুহূর্ত অতিবাহিত হয় বিক্ষিপ্ত মানসিক যন্ত্রণায়। রাতের নিদ্রা পর্যন্ত ঔষধের সাহায্যে পূরণ করতে হতো। তন্নি পাশে বসল রাহার। মনোযোগ দিয়ে ফুলের তোড়া দেখতে ব্যস্ত ছিল রাহা। হঠাৎ পাশে বসায় রাহা অনুমান করতে পেরে টপিক দ্রুত পরিবর্তন করার জন্য কিছু বলতে উদ্যত হতেই তন্নি কোমল গলায় শোধায়, নামটা বল বোন। ফেলে আসা অতীতকে টেনে আমায় পীড়িত করতে চাইছিস? কখনো ফেলতে পারিসনি। সর্বক্ষণ তোকে তাড়া করে বেড়ায়। একটা বার বল ওই জালিমের নাম। রাহা ফুলের তোড়া তন্নির করে দিয়ে দ্রুতই প্রস্থান করল রুম থেকে। ড্রয়িং রুমে খালাকে দেখে ছাদে যাবার সিদ্ধান্ত নেয়। দরজা খুলে বেরোতেই আরানের মুখোমুখি হলো। বিরক্ত হবার জন্য তারই কমতি ছিল। মনে মনে কথাগুলো আওড়িয়ে বড় নিঃশ্বাস টেনে হাঁটতে নিলে পিছু নেয় আরান। মুচকি হাসি মুখে ফুটিয়ে বলল, আমায় মিস করছিলে? খুব। ব্যঙ্গ করে বলে, দেখো তোমার কাছেই আছি। তোর কাজ নেই? তুমি তো আমার একমাত্র কাজ। নাটক কম। এভাবে বলো না জান। রাহা চোখ পাকিয়ে তাকাতেই আরান কাঁচুমাচু ভঙ্গিতে বলল, আমার রুহ পাখি বের করার জন্যে তোমার ওই চাহনিটাই যথেষ্ট। এখান থেকে যা, আমার পিছু নিস না। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে জানালো, আচ্ছা একটা কথা বলো, আমি তোমায় যতটা গুরুত্ব দেই, মান্য করি, লাভ মানে এত লাইক করি, এরকম কেউ তোমাকে কখনো দিয়েছে এসব? আমার প্রয়োজনও নেই। আছে। আজ তুমি আমায় অবহেলা করছো, একসময় ঠিক মিস করবে। সেদিন আমি থাকবো না, বুঝবে তুমি, খুঁজবে। বড় নিঃশ্বাস ফেলে সাহিত্যিক কবিদের মতো টেনে টুনে বলল, বুঝবো। কি বুঝবে? আশেপাশের দেয়ালে তোর নামগুলো লিখেছিস না, সেগুলো বুঝবো। আঙুল দিয়ে চারদিক দেখিয়ে বলল রাহা। আরান মুখ ভার করে দাঁড়িয়ে গেল। বড় বড় পা ফেলে দ্রুতই ছাদে এসে রেলিং এর কাছাকাছি দাঁড়ালো। সূর্য ডোবার আকাশ ডিমের কুসুমের ন্যায় রং ধারণ করেছে। মৃদু হালকা আলোর ঝলক রাহার মুখশ্রীতে লেগে লুটোপুটি খাচ্ছে। সন্ধ্যার আকাশ রাহার খুব প্রিয়। খুব ভিন্ন চরিত্রের দেখা মিলে আকাশের। আরান এসে রাহাকে ফের জ্বালাতন করার পূর্বেই তন্নি এসে উপস্থিত হয়। হে হারাম, তোকে প্রয়োজন আমার। আরানের উদ্দেশ্য বলতে বলতে এগোয় তন্নি। আদর রাগে ঘুচে এলো আরানের। প্রত্যেকবার তন্নি আরানকে আরাম বলে খ্যাপায়। এতে তার প্রচন্ড রাগ হলেও ভদ্রতার খাতিরে চোখ থাকে। ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে তন্নির পানে চেয়ে বলল, জি বলুন বড় আপু। আমার এখন আরাম প্রয়োজন, এখান থেকে যা। আরানের মুখশ্রী ক্রুব্ধ। নিজেকে রাগকে নিয়ন্ত্রণ করে সরস কণ্ঠে শোধালো, যেতেই কেন হবে? আরানকে তো আরামের জন্যই প্রয়োজন, তাই না? তবুও যাবি তুই। সময় বিলম্ব না করে আরান দ্রুতই প্রস্থান করল। প্রতিবার তন্নির সঙ্গে দেখা হলে এরূপ আচরণ করেই তাড়িয়ে দেয়। তন্নির এই আচরণে আরানের বিরক্তের শেষ নেই। তোকে ডিস্টার্ব করব দেখেই ভাগিয়ে দিলাম। রাহা তন্নির পানে চেয়ে ম্লান হেসে ফের সামনের দিকে তাকালো। তন্নি রেলিং এর দিকে পিঠ ঠেকিয়ে রাহার পানে তাকালো। এখন তন্নির পরনে সেলভার কামিজ। সরু নিঃশ্বাস ফেলে বলে, আর কত বছর নিজেকে এভাবে গুটিয়ে রাখবি? কাউকে লাইফে আসতে দিস না।
নিজে কারো লাইফে জড়াচ্ছিস না। কতদিন আর? ভাল লাগছে না, চুপচাপ থাকলে ভালো হয়। এড়িয়ে যাবি না। তোর একাকিত্ব আমার সহ্য হচ্ছে না। আরান তোকে পছন্দ করে। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না, লিভ মি। আরান সত্যি তোকে খুব পছন্দ করে। আমি কিছু বলেছি তন্নি? রাগের দৃষ্টি ফেলে বলল রাহা। তন্নি তার হাতের স্বর্ণের ব্যাচ লাইট উঁচু করে তুলে বলল, এটি কি তোর কাছে আছে? নেই। আছে নাকি হারিয়ে গেছে? দেখতে হবে। 5 বছর একবারও তোর হাতে দেখিনি। প্রত্যুত্তরে রাহা চুপ থাকে। তন্নি ফের সরু নিঃশ্বাস টেনে জায়গা ছাড়ল। রাহার মুখ একবার বন্ধ হলে ফের টু শব্দ বের হতে সময় লাগে। রাহা তন্নির চেয়ে কয়েক গুণ ভারী নিঃশ্বাস ত্যাগ করল। 5 বছর আগে বিয়ের সাজে ব্যাচটিও হাতে পড়েছিল। বাড়ি ফেরার পর সেটি আর খুঁজে পায়নি, খোঁজার চেষ্টাও করেনি। খালার দেয়া প্রিয় উপহার ছিল এটি। তন্নিও তাকে একই ডিজাইনের ব্যাচ দিয়েছিল, তবে ভাগ্যক্রমে সে তা হারিয়ে ফেলেছে। সেই ভাগ্যচক্রে আচমকা ড্রয়ার খুলে ঘড়িটি রাখতেই রায়ানের নজরে পড়ে স্বর্ণের ব্যাচটি। সেদিন রাহা চলে যাবার পর সিটের পাশে পড়েছিল সেটি। একবার ফেলে দেবার চিন্তা করে পরক্ষণে কি যেন ভেবে তার নিজের কাছে রেখে দিয়েছিল। 5 বছর পর বন্ধুদের নিকট তার বিয়ে করা অচেনা মেয়েটির কথা শুনে রায়ান ভাবনায় কাতর হয়ে পড়ে। সেই অচেনা মেয়েটির ব্যাচ তাকে আরো কয়েক গুণ মনে করিয়ে দিচ্ছে। হাতে তুলে নেবার আগেই একই স্থানে রেখে ড্রয়ার লাগিয়ে দিল। অতীত নিয়ে তার কোনো প্রকার মাথা ব্যথা নেই, না কখনো ছিল সে ভবিষ্যতের আগাম চিন্তিত পুরুষ। ব্যালকনিতে ইজি চেয়ার সহ অ্যাডজাস্ট দুটি সোফা রয়েছে। ছোট্ট টেবিলের ওপর গরম কফির মগ থেকে উষ্ণ ধোঁয়া উঠছে। এক হাত চেয়ারের ওপর রেখে অপর হাত দ্বারা একটি কাগজ বেশ চিন্তিতভাবে কপালে বারংবার ছোঁয়াচ্ছে রায়ান। চোখ জোড়া বন্ধ, মস্তিষ্কে রয়েছে অতীতের ঝড়ক, যা ঘোর পেঁচ খাচ্ছে পুরো মস্তিষ্ক জুড়ে। হঠাৎ সেখানে দুই বন্ধুর আগমন ঘটে। কক্ষে না পেয়ে ব্যালকনিতে এসে রায়ানকে দেখতে পায়। জনি ও মিশকাত রায়ানকে প্রশ্ন করার পূর্বে সোফায় বসল। চোখ তুলো রায়ান। হেলান দেবার সময়ই মিশকাত প্রশ্ন ছুল, জরুরি তলব কেন? এত চিন্তিত তুই? ব্যাপার কি? মেয়েটা কি ফিরে এসেছে? জনির প্রশ্নে উদ্বিগ্নতার ছোঁয়া। রায়ান আড়মোড়া ভেঙে টেবিলে কাগজটি রেখে অনুদ্ধত কণ্ঠে শোধালো, মেয়েটার নাম রাহামণি। কোর্টে লেখার সময় নামটি উল্লেখ করেছিল সে, অথচ কারো মস্তিষ্কে নেই। ডিলিট। মিশকাত দ্রুত কোর্ট ম্যানেজের কাগজ হাতে তুলল। সেখানে স্পষ্টভাবে রাহার হাতের লেখা রয়েছে। জনি উকি দিল, নজর সরিয়ে জানালো, আছে লিখা রাহামণি। তুই কাগজ কেন বের করে দেখাচ্ছিস আমাদের? নামের জন্য। ওর বাবা মায়ের নামও সেখানে উল্লেখ করেছে। আদৌ সত্যি নাকি মিথ্যা জানি না। তাহলে তো রাহার নামটিও মিথ্যা হতে পারে। মিশকাত কাগজটি টেবিলে রেখে বলল, ধারণা করা যায়। আই ডোন্ট কেয়ার। এই বিয়ে আমার কাছে জাস্ট প্রতিশোধ ছিল মাত্র। রায়ান দৃঢ়তার স্বরে শুধায়। জনির কপালে কয়েকটি বিরক্তির রেখা দেখা গেল। কৃত্রিম হেসে বলল, এ যাবৎ প্রতিশোধ কম নেওয়া হয়নি তোর। এসব থেকে বেরিয়ে নিজেকে প্রাকৃতিক আইনের আওতায় প্রসারিত কর। আমার লাইফ নিয়ে জেলাস? তাচ্ছিল্য হেসে জানতে চাইল রায়ান। না। ছোট করে উত্তর দিল জনি। রায়ান মির্জা কখনো পরিবর্তন হবে না। দৃঢ়তার স্বরে বলল, অল দ্য বেস্ট। জনি পাল্টা উত্তর দেয়। প্রত্যুত্তরে রায়ান চুপ থেকে মেকি হাসি প্রদান করল। মিশকাত দুই বন্ধুর মধ্যকার কলহ বিষয়ের আলোচনাকে দূরে ফেলে পড়ে। পাস্ট নিয়ে ঘেটে ভবিষ্যতের আগাম চিন্তা করা বোকামি। আপাতত সব ফোকাস আমার বিয়ের জন্য করা উচিত। কোথায় হচ্ছে বিয়ে? জনির প্রশ্ন। এলিজা সেন্টার বুক করা হয়েছে, রাতে রিসেপশন। যে কোনো প্রয়োজনে আমায় কল দিবি, লোক দিয়ে পাঠিয়ে দিব। রায়ান আত্মবিশ্বাসী স্বরে বলল। জনি কিঞ্চিত সন্দিহান স্বরে বলল, তুই আজ বাড়িতে কেন? আব্বু আছে মিটিংয়ে, এজন্য আজ চলে এসেছি। হলুদ কবে? জনি জানতে চায়। পরশুদিন পাঞ্জাবি পাঠানো হবে, সেম রঙের। পার্সেল রিসিভ করে নিস। রায়ান তোর জন্য পাঠাবো না, আমি জানি তুই নিজের কালেকশন ব্যবহার করবি। অবশ্যই। যাচ্ছি, বিকেলে দেখা হবে শপিং মলে। বলেই উঠে দাঁড়ালো মিশকাত।
জনিও পিছু উঠে হাঁটা ধরল। পাশাপাশি হাঁটার সময় মেশকাত জনির পারিবারিক বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন করছে। তবে তাদের পথরোধ করল অরুণা বেগম। বিভিন্ন নাস্তা পানি খাইয়ে তবেই ছাড়ল দুই বন্ধুকে। ওপর থেকে একবার সেসব দেখছিল রায়ান। সে মায়ের কারসাজিতে ম্লান হাসে। ওদের আটক করার উদ্দেশ্য ছিল রায়ানের বিষয়ে তথ্য নেবেন সে। প্রেম ভালোবাসার সম্পর্কে আবদ্ধ আছে কিনা তা শিওর হবেন। হতাশ হন তিনি। না করছে তার পুত্র, প্রেম না করতে চাইছে বিয়ে। নীরবে নিরাশায় ভোগেন তিনি। অ্যাডামসি টেক্সটাইল কোম্পানির বিদেশি বায়ারদের সাথে মিটিংয়ের পর একত্রে দুপুরের আহার সেরে নেয় রাহা। এবার সে নিজের কেবিনে ফিরে বাকি কাজগুলো সম্পূর্ণ করে বাড়ির উদ্দেশ্যে বের হলেন। রিকশার জন্য অপেক্ষা করতে আরান বাইক নিয়ে সামনে এসে থামল। হেলমেটবিহীন বাইক চালিয়েছে এটি বুঝতে পেরে কপালে ভাঁজ পড়ে। তার চেয়ে বড় কথা, আরান বাইক কবে কিনেছে, কবে এবার ড্রাইভিং লাইসেন্স নিয়েছে? আরান মুখ খোলার আগেই ভারী গলায় প্রশ্ন ছুড়ে রাহা। উঠে বসো বলছি। আগে বল। জেদি স্বরে বলল, বন্ধুর আজকের জন্য নিয়েছি। তোমায় বাড়িতে পৌঁছে দিয়েই ফেরত দিয়ে আসবো। আমি তোর সাথে যাব না, রিকশায় যাব। আমায় আশাহত করে তুমি কি শান্তি পাবে জান? কোমল গলায় কিঞ্চিত অভিমান নিয়ে বলল। রাহা আশেপাশে নজর বোলায় দাঁতে দাঁত পিষে ধীরে কণ্ঠে বলে, থাপ্পড় খেয়ে লজ্জা হতো না হতে চাইলে ভাষা ঠিক কর। উঠে এসো, নয়তো সব আবেগময় ভাষা ব্যবহার করব। নাছর বাঁধা আরান দ্বিধাবোধ নিয়ে ফের চারদিক নজর বুলিয়ে বাইকে উঠে বসল। কেলেঙ্কারির কাজ সে পড়তে চায় না। আবার আরানের সঙ্গে বাইকে যাবার ইচ্ছে শক্তি না থাকা সত্ত্বেও তাকে উঠতে হলো। আরান আয়নার মাধ্যমে পেছনে বসা রাহাকে এক পলক দেখে মুচকি হাসি প্রদান করল। তারপর ঘাড় হালকা বাঁকিয়ে ধরে বসার নির্দেশ দিল। রাহা ইতস্তত বোধ নিয়ে আরানের কাঁধে ডান হাত রাখল। স্টার্ট দিল বাইক। এক ছুটে জায়গা ছাড়ল। কোনো প্রকার জোরে ব্রেক না কষিয়ে ধীরে ধীরে বাড়ির নিকটে এসে থামল। তাদের দুজনকে ব্যালকনি থেকে খেয়াল করল তন্নি। বেশ সুন্দরভাবে বাইক চালিয়েছে আরান। বাইক থেকে নেমে বিনা বাক্যে ভেতরে যেতে নিলে পেছন থেকে আরান চেঁচিয়ে উঠল, ধন্যবাদ তো বলে যাও জান। রাহা পেছনে না ফিরে সোজা ভেতরে প্রবেশ করল। সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজায় বেল বাজানোর পূর্বেই দরজা খুলল তন্নি। রাহা অবাক না হয়ে ভেতরে এলো। প্রায় সময় তন্নি বেলকনি থেকে তাকে দেখে দরজা খুলে দেয়। এজন্য এ বিষয়ে প্রশ্ন করেনি কবু। মাগরিবের আজান দিয়েছে। 9টা থেকে 5টা পর্যন্ত তার অফিস টাইম। কখনো সময় কম বেশি হলে সমস্যা হয় না। রাহা ফ্রেশ হয়ে বাইরে বের হবার পর তন্নি চেয়ে বলল, 4 দিনের ছুটি নিবি। রাহা খাপছাড়া কণ্ঠে শোধালো, কেন? আমরা ঢাকা যাচ্ছি। রাহা উৎসুক দৃষ্টি ফেলল, বলল, কারণ? পিকনিকে। কিসের পিকনিক? আমি কখনো শুনিনি খুলনা থেকে পিকনিকের জন্য ঢাকা যাওয়া হয়। আমরা 4 জন। তন্নি ভ্রুক্ষেপহীন চাহনিতে তাকিয়ে ফের বলল, 4 জন কি? আমি চাই তুই আরান। শিওর জানিস আমি ঢাকা কেন যাব না? তবু আমার সিদ্ধান্ত না জেনে আগে ভাগে পরিকল্পনা করার কোনো মানেই হয় না। কিছুটা ক্ষুব্ধ গলায় জানালো। তন্নির কণ্ঠেও রাগ কাঠিন্য স্বরে বলে, আমি যাচ্ছি এবং 3 দিন পর। ফোর্স করা অপছন্দ তন্নি, স্বাভাবিকভাবে জানাই। কোথাকার কোন ছেলের জন্য নিজের জীবন কেন নষ্ট করবি? সেই ছেলে তো বুক ফুলিয়ে স্বাধীন হয়ে বেঁচে আছে। আজকাল কোর্ট ম্যারেজের কিচ্ছু যায় আসে না। 5 বছর হয়েছে, এখন পর্যন্ত না কোনো রেসপন্স এসেছে, না সে ছেলে তোকে বউ হিসাবে স্বীকৃতি দিয়েছে, গ্রহণ করেছে। সে ভুলে গেছে, তুই কেন ভুলতে পারছিস না? কারণ আমি নারী আর সে পুরুষ। কেকিয়ে বলল রাহা। নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে শোধালো, ঢাকা ব্যতীত যেখানে ইচ্ছে বল, আমি যাব। আরান সঙ্গে থাকলেও আপত্তি নেই। এই বিষয়ে আর একটা কথাও হবে না। ঠিক আছে, ছুটি নেবার ব্যবস্থা করে রাখ। বলেই তন্নি ব্যালকনিতে এলো। রেলিং থেকে নিচে উকি দিতেই আরান ইশারায় জানতে চাইল। কি? তন্নি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব প্রদান করল।
আরান খুশিতে গদগদ করে বাইকের হ্যান্ডেল কষে ধরে দ্রুত গতিতে ছোটালো। পিকনিকে যাবার জন্য আরান ও তন্নি এরূপ ছক এঁকেছিল। তন্নি জানতো ঢাকার কথা বলায় রাহা রাজি হবে না, এই জন্য তার কথার জালে তাকে ডুবিয়ে ফেলে যাবার জন্য হ্যাঁ সূচক জবাব বের করো। এখন টেনশন নেই, মুক্তভাবে পিকনিকে যেতে এবং ফিরে আসতে পারবে। পরপর 3 দিন অতিবাহিত হয়ে আছে, কাঙ্ক্ষিত সময় চলে আসে পিকনিকে যাবার। তারা 4 জন কক্সবাজার যাবে। রাতে বাসের টিকিট বুক করা হয়েছে। 9টার দিকে গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। এই জন্য 8:30টায় তারা গাড়িতে পৌঁছে যায়। যাত্রী কমের তুলনায় সামান্য বেশি ছিল। 2-3 সিট এখনো খালি পড়ে রয়েছে। বাসের মাঝামাঝি সিট ছিল তাদের। সামনে ছিল তন্নি, সাইদ, পেছনের দুটি ছিল রাহা ও আরানে। যাত্রী এখনো ওঠানামা করছে। ব্যাগগুলো বক্সে দিয়ে আরান সবে গাড়িতে উঠলো। সিটের কাছাকাছি আসতে নিলে রাহাকে ছোট্ট ব্যাগ মাথার ওপরের থাকাগুলোতে রাখতে দেখতে পায়। তখনই আচমকা গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগিয়ে জোরে ব্রেক কষে ড্রাইভার। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে রাহা পড়ে যাওয়ার পূর্বে পেছন থেকে আরান খপ করে জড়িয়ে ধরে সিটের সঙ্গে ঠেস দিয়ে রাখলো নিজের শরীর। হঠাৎ রাহা বক্ষের ওপর পুরুষের শক্তপোক্ত আঁকড়ে ধরা হাত দেখে আকস্মিক ঘটনায় হাত সরিয়ে ক্রুদ্ধ হয়ে পেছনে ফেরল। আরান তাড়াহুড়ায় নিজের কর্মে অপরাধ বোধ নিয়ে হাসার চেষ্টা করে মুখ খোলার আগেই রাহা থাপ্পড় বসালো ডান গাড়ি। থাপ্পড় দেওয়ার পরে অপরাধ বোধ যেন কিছুটা কেটে গেল আরানের। অবশ্য সে ইচ্ছাকৃতভাবে করেনি, ভুল ক্রমে তাড়াহুড়োয় হয়ে গেছে। কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, মিস্টেক ছিল জান। বাক্যগুলো শুনেই রাহা ফের হাত তুলতে নিলে আরান হাত ধরে ফেলে ঠিক করে হেসে দেয়। রাহা ক্ষিপ্ত হয়ে বা হাত দিয়ে অপর গালে চড় বসায়। আরান হাত ছেড়ে গালে হাত রেখে চোখ মুখ কুচকে মৃদু স্বরে বলল, উপকারের সুন্দর প্রতিদান। আউচ, এটা বেশি জোরে লেগেছে। বলা শেষে গালে হাত বোলাতে লাগলো। তৎক্ষণাৎ তন্নি পেছনে ফিরে আরানকে গালে হাত দিয়ে দেখে ফেলে। রাহার রাগী দৃষ্টি দেখে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাহা রেগে মেগে জানালার সিটে বসলো মুখ ঘুরিয়ে। গাল থেকে হাত সরিয়ে আরান হাসার চেষ্টা করে বলল, প্রতিদান মানে? আরে যাও, বসো তো সিটে। কিঞ্চিত বিরক্ত বোধ নিয়ে বলল। তন্নি যাত্রী উঠতে দেখে সিটে বসলো। এতক্ষণ পেছনে যাত্রী ছিল না। গাড়ি স্টার্ট দেবার ফলে একে একে সবাই উঠছে। থাপ্পড়ের মুহূর্ত কেউ দেখেনি ভেবে সরু নিঃশ্বাস নিয়ে রাহার পাশাপাশি বসতেই চোখ পাকিয়ে তাকায় সে। ভয়ে আরান এই সিট ছেড়ে পাশের সিটে বসলো। একটি সিট খালি ছিল সেখানে। আপাতত নিজের স্থান ছেড়ে সেখানে বসার সিদ্ধান্ত নেয় রাহার রাগ শান্ত হবার জন্য। গাড়ি তার গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ে। লাইট অফ। বাড়ি থেকে আসার জন্য কেউ নিষেধাজ্ঞা করেনি। সাইদের সঙ্গে তন্নির বিয়ের কথা পাকাপোক্ত হয়ে আছে। আরানকে ঘরের সবারই পছন্দ। রাহার সঙ্গে যদি আরানের সম্পর্ক থাকে এতে তাদের কারো আপত্তি ছিল না। 3 দিনের জন্য তারা যাচ্ছে কক্সবাজার। এর বেশি ছুটি নিতে পারেনি রাহা। হলুদের অনুষ্ঠান 10টা নাগাদ আরম্ভ হয় মেশকাতে। আত্মীয়ের যোগ করেছে হলুদ ছোঁয়ানোর জন্য মেশকাতকে। দূরে একাকী সামান্য আড়ালে বসে বিয়ার খাচ্ছিল রায়ান। সব ছেলেদের পরনে হলুদ রঙের পাঞ্জাবি থাকলেও তার পাঞ্জাবি ছিল ব্লু রঙের। গাঢ় রঙের পাঞ্জাবির ওপর স্টোনের কারুকাজ হালকা আলোয় চকচক করছিল দূর থেকে। মেশকাপ পরেছিল হলুদ ও খয়েরি কারুকার্যময় পাঞ্জাবি। জনি নীলিমাকে নিয়ে উপস্থিত হয়েছে, এজন্য ওকে একা রেখে রায়ানের নিকটে তেমন যেতে পারছে না। জনি নীলিমার সঙ্গেই শাড়ি ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে, রং ছিল বেগুনি। স্টেজের সামনে নীলিমাকে বসিয়ে জনি রায়ানের নিকট এলো। পাশের চেয়ার টেনে বসে বলে, মেসকা তো বিয়ের পরে বইয়ের আঁচল ধরে ঘুরবে দেখবি। তোর মতো এক ভ্রু উঁচু করে হালকা ঘাড় তার পানে তাক করে প্রশ্ন ছুঁল রায়ান। জনির মুখ ঘুচে এলো, সরস কণ্ঠে শুধালো, প্রেমের বিয়ে এমনই হয় বেশিরভাগ। অ্যারেঞ্জ ম্যারেজ? সেটা তো এমন হয় কিছুটা। লজিকহীন কথা অপছন্দ। নীলিমা ডাকছে, গো। কোথায় ডাকলো? পুরোপুরি তার দিকে ঘুরে প্রশ্ন করলো। অন্তরে অন্তরে। বিরক্ত ও রাগ মিশ্রিত নয়নে রায়ানের পানে তাকায়। কোনো ভ্রুক্ষেপ নেই তার এতে। কয়েক মিনিট বাদে সে নিচ থেকে আসন ছাড়লো।
নীলিমাকে সঙ্গে নিয়ে মেশকাতকে হলুদ ছুঁয়ে এলো। সর্বশেষে রায়ান হলুদ না ছুঁয়ে কয়েকটি ছবি তুলে নিল বন্ধুর সঙ্গে। ভোরবেলায় বাস এসে থামল। তখন ঘড়িতে 6টা ছুঁই ছুঁই। আবহাওয়া বেশ শীতল, চারদিক আবছা কুয়াশা। চোখ খোলার পর রাহা তার মাথা আড়ানের কাঁধে আবিষ্কার করল। নিজেকে দ্রুত সরিয়ে নিয়ে কপাল কুঁচকে তাকালো। আরান সেই কাঁধে হাত রেখে ব্যথায় আউজ করে ওঠে। সারা রাত একইভাবে বসেছিল দেখে কাঁধে ব্যথা অনুভব করে। অপরাধ বোধ এসে জড়ো হয় রাহার মনে। তবে সে মুখ খুলে কিছু বলে না। নিচ থেকে আরানের কাঁধে মাথা রাখেনি। কখন কিভাবে ঘুমিয়েছিল টের পায়নি। আর কখনই বা আরান পাশে এসে বসেছে অজানা। আমতা আমতা করে বলল, কে বলেছিল আমার মাথা তোর কাঁধে রাখতে? আমার হৃদয়। আবেগ ভাষায় শুধালো। আবেগপ্রবণ কথা শুনে খেকিয়ে বলল, সরে যা, বের হব। কাঁধে হাত বুলাতে বুলাতেই সরে দাঁড়ালো আরান। রাহা ওপর থেকে ব্যাগ বের করে বাস থেকে নেমে গেল। ইতিমধ্যে তাদের আগেই সবাই নেমে গেছে। তন্নি সাইদ বা পাশে দাঁড়িয়ে কোনো হোটেলে উঠবে তা নিয়ে আলোচনা করছিল। রাহা ওদের কাছে এসে দাঁড়ায়, জানতে চায়, কোন হোটেলে উঠবো আমরা? কক্সবাজার বিচ হোটেলে উঠবো ভাবছি। সাইদ জানালো রাহাকে। চলেন তাহলে ভাইয়া। আরান কোথায়? পাল্টা প্রশ্ন করলো সাইদ। বাসে। রাহা কথা শেষ করার পূর্বেই কাছাকাছি এসে হাজির। এই যে আমি। সাইদকে সঙ্গে নিয়ে হাঁটা ধরল আরান। বড় ছোট অনেক হোটেল রয়েছে সৈকতের কাছাকাছি। এই হোটেলটিও খুব কাছেই ছিল। হোটেলটি ছিল 5 তলা। 3 তলায় 2টি রুম নিল তারা। রাহা তন্নি একত্রে, সাইদ ও আরান একত্রে থাকবে। ঘুমিয়ে ফ্রেশ হয়ে 9টায় বের হয় তারা। সকালে নাস্তা খাবার পর সমুদ্র সৈকতে ভ্রমণে বের হয়। রৌদ্র স্নাত প্রকৃতির সঙ্গে শীতল সাগরের বাতাস। তন্নি সাইদের সঙ্গে হেঁটে সামনে এগিয়ে যায়। রাহা ধীরে ধীরে একাকী হাঁটছে পানির নিকট ঘেঁষে। আরান রাহার নিকটে এসে একটি ক্যান্ডি এগিয়ে দিয়ে বলে, তোমার জন্যে। নো থ্যাঙ্কস। সঙ্গ দিতে আসলাম। একাকি থাকতে চাই, প্লিজ। কতক্ষণ? কতক্ষণ মানে কি? পাল্টা প্রশ্ন। সময় বলো, কতক্ষণ পরে আসবো? তুমি একেবারে যাও, সন্ধ্যায় দেখা করো। মুখ মরির হয়ে এলো আরানের। তবে সেটা বুঝতে না দিয়ে কৃত্রিম হেসে কোমল ভাবে বলল, অপেক্ষা করব সারা জীবন। বলেই প্রস্থান করলো আরান। খট করে স্থির দাঁড়িয়ে পিঠের পানে চেয়ে রইল রাহা। ছেলেটা কি আদৌ ওকে পছন্দ করে, নাকি ভালোবাসে, নাকি এটা শুধু রসিকতার একাংশ? মৃদু বাতাসের সঙ্গে নৈশব্দে মিলিত হলো তার দীর্ঘশ্বাস। আবার নিজ মনে ধীর পায়ে এগোতে লাগলো। খালি পায়ে বাড়ি ও হালকা ঢেউয়ের পানি মিশ্রিত শীতল সাগরের কিনারায় হাঁটতে বেশ ভালো লাগছে। 5 বছর পর এই প্রথম বহুদূরে পিকনিকের উদ্দেশ্যে এসেছে। এই কেউ বছরে কোথাও যাওয়া হয়নি। মনটা বিশাল সাগরের ন্যায় শান্ত হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য ভুলে গেল যাবতীয় দুঃখ, ভয়াবহ অতীতের ছোঁয়া। আসলে সত্যি অতিরিক্ত ভ্রমণের ফলে মন ও মস্তিষ্ক শান্ত শীতল করতে সক্ষম হয়, আবার কখনো নিষ্ক্রিয় করে ফেলে অতীতগুলো। তন্নিকে মন থেকে ধন্যবাদ প্রদান করে রাহা। মিশকাতের সঙ্গে বহু বধূ আনতে 2 বন্ধু সহ মোট 100 জন বরযাত্রী যাত্রা দিয়েছে। একটি বাস ও 3টে মাইক্রো এবং বরবধূর জন্য একটি প্রাইভেট কার নিয়েছিল। সাদা রঙের প্রাইভেট কারটি ছিল রায়ানের। বেশ সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে প্রাইভেট কারটি। 11টার দিকে গাড়ি মিরপুর থেকে বেরিয়ে ফাল্গুনি কমিউনিটি সেন্টারে এসে পৌঁছায় 1টার দিকে। বরবরণের পর্ব শেষ করে খাওয়া দাওয়া শুরু হয়। পরিশেষে বিয়ের কাজ সম্পূর্ণ করে বড় বধূকে একত্রে বসিয়ে ছবি তোলা হয়। মিশকাত এই প্রথম তার বধূকে কাছে থেকে দেখল। এর আগেও একবার চোখের দেখা দেখেছে ফোনে। চেহারা আহামরি সুন্দর না হলেও এতটাও খারাপ না। এজন্য মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়েতে হ্যাঁ বলেছিল। ফোনেও বাস্তবে কখনো দেখা বা কথা হয়নি। তাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং নেই বললেই চলে। ফর্মালিটির জন্য ছবি তুলে দুজনে, তখনও কথা বলেনি একে অপরের সাথে। বিয়ের যাবতীয় রীতিনীতি সম্পূর্ণ করে 5টার দিকে ফের রওনা হয় বধূ নিয়ে। রায়ান গাড়ির ড্রাইভারের সঙ্গে বসেছিল। পেছনে ছিল মেশকাত তার নতুন বধূ। সেন্টার থেকে বের হবার সময় কান্নায় ভেঙে পড়লেও এখন বিন্দুমাত্র কান্নার শব্দ আসছে না। এজন্য মেশকাতের সান্ত্বনাও প্রদান করতে হলো না। তাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে এলো।
বরবধূকে মিষ্টিমুখ করিয়ে ঘরে তোলে আত্মীয়রা। মেশকাতের নতুন জীবনের সূচনা হবে আজ থেকে। কেবল একা রয়ে গেল রায়ান। সমুদ্র সৈকতের গধূলির আকাশে ঝাঁক বেঁধে পাখি তাদের নীড়ে ফিরে চলেছে। কুসুম রঙের সূর্য সাগরের গভীরে যেন ক্রমশই তলিয়ে যাচ্ছে। সেই সূর্যের আলোয় এখন চারদিক মৃদু আলোকিত। স্লিপিং চেয়ারে কপত কপতি সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করছে। তন্নি সাইডের থেকে কিছুটা দূরেই বসে রয়েছে রাহা। তার খুব প্রিয় মুহূর্ত কাছ থেকে দেখছে। মৃদু হাওয়া, শান্ত খোলামেলা পরিবেশ, পরাণ জুড়ে যাবার মতো এক চমৎকার মনোরম স্থান। সূর্যাস্তের সঙ্গে শীতের প্রভাব বেড়েছে। হঠাৎ রাহার মনে ওঠে আরানের কথা। সারাদিন আর দেখা মেলেনি তার। দুপুরের আহারের সময়ও আসেনি। কল দিয়েছিল সাইড। সকালের কথা এতটাই মনক্ষুণ্ণ হবে ভাবলে আর বলতো না। তন্নিকে হাঁক ছেড়ে ডাক দেয়, চেঁচিয়ে বলল, আরান কোথায়? ওকে একটা কল দে তন্নি। তুই দে, আমি ব্যস্ত আছি। মুখ থমথমে হয়ে এলো রাহার। কি এমন ব্যস্ততা তা সে দেখতে পাচ্ছে। নাম্বার নেই তার নিকট। চাইতেও ইতস্তত বোধ করছে। স্থির হয়ে বসে রইল। তার ঈশ্বর চিন্তিত অবস্থায় বসার এক পর্যায়ে আরানের আগমন ঘটল। স্লিপিং চেয়ারের কিনারায় এসে বসে সকালের ন্যায় ক্যান্ডি এগিয়ে দিয়ে বলল, খুব বেশি মিস করছিলে আমায়? আমি কি বলেছি সেটা? মেকি রাগ নিয়ে বলল। এখনো রেগে আছো? মৃদু হেসে আরান বলল, না। ছোট করে উত্তর দিল। আরান চুপ থেকে ডুবন্ত আকাশের পানে তাকালো। রাহা আমতা আমতা করে জানতে চাইল, দুপুরে খেয়েছিস? আরান রাহার পানে চেয়ে মৃদু স্বরে জানালো, না। কেন? ভ্রু হালকা কুঁচকে জানতে চাইল। চলো একত্রে খেতে যাব। বলেই ঘাড় উঁচু করে তন্নি ও সাইদের পানে দৃষ্টি তাক করে বলল, এই যে কাপল, চলেন। তারা গুরুত্বপূর্ণ কথোপকথন ছেড়ে উঠে দাঁড়ালো। একত্রে রওনা হলো। ঘণ্টাখানেক বাদে সাগরের পাড়ে চাদর বিছিয়ে বসলো তারা। আরান গিটার এনে পাশে রাখলো। এটা কার? রাহার প্রশ্ন। একজনের কাছ থেকে কিছুক্ষণের জন্য নিয়ে আসলাম। হারায়? বলতে পারো। আরান গানের সুর তুলল। খুব সুন্দর গিটারের সুর তুলে খালি গলায় গান গাইতে লাগলো। আরানের গানের কণ্ঠ কত সুন্দর তা কারো জানা ছিল না। হাঁটুর ওপর হাত রেখে থুতনি দ্বারা ভর রেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে গান শুনছে রাহা। শীতল পরিবেশের সঙ্গে আরানের গানটি চমৎকার ভাবে মিশ্রিত হলো। রাত 12টার সময় মেশকাত বসার ঘরে উপস্থিত হয়। সে চমকালো। পুরে ভরপুর বিছানায় বধূরা বসে ড্রেসিং টেবিলের সামনে বসে সে তার অলংকার খুলতে ব্যস্ত ছিল। মেশকাত আসার ফলে তার ভাবমূর্তি বিন্দুমাত্র পরিবর্তন হলো না। আশ্চর্য হলো সে। মেশকাত কোনো শব্দ মুখে তুলবে বুঝতে পারছে না। ভেবেছিল বিছানার মাঝামাঝি বসে থাকবে, বউয়ের ঘোমটা সরিয়ে উপহার হিসেবে স্বর্ণের আংটি পরিয়ে দেবে। তার ভাবনা ভঙ্গ হলো। সব অলংকার খুলে মাথায় ওড়না সরালো। মেশকাত এবার আমতা আমতা ভাব কাটিয়ে বলল, তুমি কি বেশি ব্যস্ত? আপনি নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। রাশভারী গলায় শোধালো। নতুন বউয়ের কথন তার কাছে কেমন অদ্ভুত ঝাঁঝালো লাগছে। মনের মধ্যে খচখচ শব্দ তুলছে। মেশকাত ফের জানতে চাইল, তোমার নাম আয়াত? এবার ড্রেসিং টেবিলের সামনে থেকে মুখ সরিয়ে ঘুরে তাকালো। ভারী গলায় বলল, ফারিন আয়াত। মেশকাতের কপালে কিঞ্চিত ভাঁজ দেখা গেল ফারিন নামটি শুনে। আঁকি পল্লব বারংবার পিট পিট করে এক দৃষ্টিতে ফারিনকে দেখছে। উঠে দাঁড়ালো সে। মাথার ওড়না খুলে চুলে রেখে ওয়াশরুমে গেল। মেশকাত ফারিনের যাওয়া দেখে বিচলিত হয়ে 5 বছর আগের ফারিনের কথা ভাবছে। মুখশ্রী আবছা মনে থাকলেও কণ্ঠের স্বর পুরোপুরি অজানা। সামান্যতম কথা বলার কারণে কার বা মনে থাকবে। মিনিট কয়েক পর পুরো মুখশ্রী থেকে মেকআপ তুলে ওয়াশরুম থেকে ফিরে এলো নর্মাল সালোয়ার কামিজ পরে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে শুধালো, দেখুন তো এখন আমার চিনতে পারছেন কিনা? প্রশ্ন ছুড়ে উৎসুক হয়ে তাকিয়ে রইল ফারিন। হতবিহ্বল হয়ে উঠে দাঁড়িয়ে বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। তার চাহনিতে রয়েছে বেশ খানিক প্রশ্ন। ফারিন মেশকাতের হতভম্ব মুখশ্রী দেখে দৃষ্টি সরিয়ে কৃত্রিম হেসে ফের চেয়ে বলল, আমি সেই ফারিন যার বান্ধবী রাহাকে জোরপূর্বক বিয়ে করেছিল এবং তাকেও মুখ খুলতে নিষেধ করেছে বিয়ে করার থমকে জারি করে। দেখুন, আমি ফারিন বলছি, আপনার অর্ধাঙ্গিনী।
আকাশ থেকে বাজ পড়ার মতো মেশকাত যেন পরে মুছতে গেল। অপ্রত্যাশিত নারীকে নিজের বউ হিসেবে দেখতে পেয়ে তার অনুভূতি হতবাক সুরে বলল, তুমি আমার বউ? কিভাবে হলো এসব? ভাঙা ভাঙা কণ্ঠে প্রশ্ন করল মেশকাত। আমি বলছি ওয়েট, তার আগে আপনি বসুন, দাঁড়িয়ে শুনবেন?